এবার বিষ্ণুপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার হলো সরকারি ত্রাণ সামগ্রী। প্রাক্তন তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষের গোডাউনে পাওয়া গেল সরকারি ত্রাণ। উদ্ধার সরকারি ত্রিপল এবং বিশেষভাবে সক্ষমদের জন্য কেনা ক্রাচ। গোডাউন ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের। খবর পেয়ে পুলিশ এসে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করে। ইরানের ৯টিরও বেশি শহরে বিমান হামলা আমেরিকার। দক্ষিণ ইরানের বুশ শহরে আইআরজিসি ঠিকানায় হামলা। রাতে আমেরিকার বায়ু এবং নৌসেনার মিসাইল হানা। চাবাহার বন্দরেও একের পর এক গোলা আছড়ে পড়েছে। ইরানের কাছাকাছি সমুদ্র এলাকায় ২০টিরও বেশি আমেরিকার যুদ্ধ জাহাজ টহল দিচ্ছে। আমেরিকার হামলার জবাবে পাল্টা মিসাইল উড়িয়ে দিচ্ছে ইরান। আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। স্যার, কোথাও কি যুদ্ধ বিরতির যে সাময়িক স্বস্তিটা গোটা বিশ্বের মানুষ পেয়েছিল সেই সময়টা অতিক্রান্ত হয়ে গেল? দুটো দেশ তাদের একগুঁয়েমির শিকারী কি হতে হচ্ছে গোটা বিশ্বকে? হ্যাঁ, দেখুন, এটাই তো ট্র্যাজেডি। যথেষ্ট তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য তারা মনে করছে হরমুজ প্রণালীতে তাদের একটা আধিপত্য থাকা দরকার, এবং সেই কারণে আমরা দেখলাম হঠাৎই তারা আক্রমণ করে বসলো। বেশ কয়েকটা জাহাজে তারা আক্রমণ করে বসলো, এবং তাইতে খেপে উঠলেন আমাদের ট্রাম্প। ট্রাম্প তো সহজেই খেপে ওঠেন, সঙ্গে সঙ্গে ঠিক করলেন যুদ্ধ করতে হবে। এবং বুশেহর বলে যে শহর, যেখানে ইরানের একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, বেসরকারি উদ্যোগে চলে, সেই শহরে আক্রমণ করলেন এবং খার্গেও আক্রমণ করলেন। তারপর ইরানও তো জবাব দিচ্ছে, এবং এর ফলে যেটা ঘটছে, দেখুন, যুদ্ধ করুক তারা, আমাদের কোনো অসুবিধে নেই। যে এলাকায় যুদ্ধ হচ্ছে সেই এলাকাতে হরমুজ প্রণালী, সেখানে বিশ্বের প্রায় 20% তেল যায়। এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম ইরান একটা তেল বিক্রি করার তার একটা সাময়িক নিষেধাজ্ঞা ছিল, তুলে দিয়েছে। ইরান তেল বিক্রি করতে পারতো, আমরা তেল কিনছিলাম, সারা বিশ্ব কিনছিল, সেটা নিষেধাজ্ঞাটা হঠাৎ তুলে দিয়েছে। তো একই সঙ্গে হরমুজ প্রণালীতে যুদ্ধ শুরু হয়েছে, এবং তার ফলে যেটা ঘটছে তেলের যে স্বাভাবিক যেভাবে তেল আমাদের দেশে আসে বা অন্য দেশে আসে, সেটা তো আটকে যাচ্ছে। তেলের জাহাজগুলো সেভাবে সেভাবে নড়তে চড়তে পারবে না। তার ফলে তেলের যে ধরনের তেলের যে যোগান, সেখানে যথেষ্ট একটা আমরা দেখতে পাচ্ছি বাধা আসছে। তেলের দাম 2% বা কোথাও কোথাও বেড়েছে, আমরা খবর পাচ্ছি। এবং ভারতে আমরা আমাদের যে তেল কেনা আছে, ওটা তেল দাম কম সময়কার কেনা আছে, অপরিশোধিত তেল কেনা আছে, সেগুলো আমরা শোধন করেই তেল চাল বিক্রি করছি। এক্ষুনি বাজারে দাম হয়তো বাড়বে না, কিন্তু বেশ কিছুদিন চললে দাম বাড়তে থাকবে। শেয়ার বাজারে কিন্তু 10 নেমেছে, প্রায় 5% শেয়ার বাজারে আমরা নেমেছে। যারা অ্যাভিয়েশন কোম্পানির শেয়ারের দাম কমেছে, আমরা দেখেছি যে তেল কোম্পানির শেয়ারের দাম কমছে। এগুলো মানে হবেই। তো যুদ্ধ, দেখুন, দুপক্ষেই কতটা নমনীয় হবেন তার উপর নির্ভর করছে কতদিন চলবে। ট্রাম্প বলেছেন বেশি দিন যুদ্ধ চালাবো না। আমার মনে হয় না বেশি দিন যুদ্ধ চালাবে। একটা ইরানকে বুঝিয়ে দেওয়া, আমরা কিন্তু তোমাকে ছাড়বো না, এই একটা বোঝানোর চেষ্টা হয়তো রয়েছে। সেটা যদি বেশি দিন চলে কিন্তু আমাদের ক্ষতি। আমেরিকার তো ক্ষতি নেই, নিজস্ব যথেষ্ট তেল আছে। খুব অন্য দেশের খুব একটা ক্ষতি নেই। আমাদের যেরকম ক্ষতি হবে, 85% তেল আমরা বিদেশ থেকে আনি, তারপরে আমাদের যা ক্ষতি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। যুদ্ধ হওয়া মানে হরমুজ প্রণালী আটকে যাওয়াই আমাদের একটা চিন্তা ভাবনার জায়গা তৈরি হয়েছে। অর্থনীতি আটকে যাবে, সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু ট্রাম্প বুঝতে পারছেন না, এই আবার যুদ্ধ করে তার কি লাভ? তিনি তো সেকেন্ড টার্ম দাঁড়াতে পারবেন না। কিছুদিনের মধ্যেই আমেরিকা নভেম্বরে মিড টার্ম ইলেকশন আছে। সাধারণ মানুষ সেখানে কিভাবে নেবে, সেগুলো সবই দেখা। কিন্তু আমরা আতঙ্কিত নতুন করে এই যুদ্ধের শুরুতে। হ্যাঁ, একেবারে নতুন করে আতঙ্কের জায়গা তো অবশ্যই তৈরি হয়েছে। আমি আপনার কাছে আবারও আসবো। ইতিমধ্যেই বিশ্ব বাজারে কিন্তু ক্রুড অয়েলের দামও বাড়তে শুরু করেছে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে। তিনি কি জানিয়েছেন দেখুন। সারা বিশ্বের অর্থনীতিকে বেসামাল করে দেওয়ার যে দায়িত্ব প্রায় আমেরিকার ঘাড়ে এসে পড়েছে, সেটা থেকে আমেরিকাকে বিরত করতে হবে। মানে এটা ওদের নিজেদের ক্ষমতা ছাড়া কিন্তু সম্ভব নয়।
কারণ নেটোই বলুন অথবা ইউনাইটেড নেশনস কেউই কিন্তু এটাকে রদ করতে পারছে না। ভারতের ক্ষেত্রে এই প্রবলেম তো সবচেয়ে বেশি, কারণ হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাতায়াত করে সেটা মূলত পূর্ব দিকে আসার জন্য, এবং আমাদের মনে হয়েছিল যে যেহেতু যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির দিকে যাচ্ছে, শুধু মধ্যপ্রাচ্যের যে তেল সরবরাহ সংস্থা এবং সেখান থেকে যাতায়াত করার সুবিধে সেটা পুনর্বহাল হবে, শুধু তাই নয়, তার সঙ্গে মধ্যপ্রাচ্যের যে বিরাট এভিয়েশন ইন্ডাস্ট্রি, প্রচুর ছাত্রছাত্রী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় পড়াশোনার জন্য, অন্যান্য কাজের জন্য, পুরোটাই কিন্তু জিওপার্ডাইজ হয়ে যায় এই ধরনের সমস্যা থেকে, এবং মানুষকে অনেকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়। আমার মনে হয় যে অন্য যে নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলো আছে তাদের ট্রাম্প এখন দোষারোপ করছেন, কিন্তু যদি স্ট্যাটিস্টিক্স দেখেন দেখবেন গত 3-4 বছরে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি থেকে সবচেয়ে বেশি সৈনিক মারা পড়েছে এই ধরনের যুদ্ধে। আমেরিকার কিন্তু তত ক্যাজুয়ালিটি হয়নি। তা সত্ত্বেও এই দেশগুলো খানিকটা সাহায্য করেছে এতদিন পর্যন্ত। এটাকে উইথড্র করাতে হবে। এটা উইথড্র না করতে পারলে, ট্রাম্প একলা না হলে এই যুদ্ধ থামা সম্ভব নয়। আমেরিকার বায়ুসেনা, নৌসেনা তারা যেমন ঝাঁপিয়ে পড়েছে ইরানের ওপর, তেমন পিছিয়ে নেই কিন্তু ইরানও। একের পর এক মিসাইল কিন্তু উড়ে আসছে সেখান থেকেও। আমি আবারও কথা বলবো, অধ্যাপক রাজগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। শুধুমাত্র যুদ্ধবাজ ট্রাম্পই যে এগিয়ে আসছেন বারবার এমনটা তো নয়। ইরানের মতো একটা ছোট্ট দেশ, রাজগোপাল বাবু, যেভাবে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি পড়েছে গত 3-3.5 মাসের যুদ্ধের শেষে, তারপর তারাও তো এতটুকু পিছপা হচ্ছে না, আর যার জন্য সব থেকে বেশি ফল বোধহয় ভুগতে হচ্ছে ভারতবর্ষের মতো দেশগুলো। হ্যাঁ, দেখুন, ইরানেরও বোঝা উচিত ছিল যে যা ক্ষয়ক্ষতি ঘটে গেছে সেই নিয়ে একটা বড় যুদ্ধ করতে গেলে যে ধরনের বিপর্যয় আসতে পারে তাতে তাদের অর্থনীতির একটা বিরাট চাপ সৃষ্টি। কিন্তু ওদের হাতে যে সমস্ত মিসাইলস আছে, প্রচুর মিসাইলস আছে, নানান জায়গায় সেগুলো তারা লুকিয়ে রেখেছিল, এবং ওদের যারা সরবরাহ করে চীন, রাশিয়া, সেখান থেকে আসে, নিজেরাও কিন্তু ব্যাপকভাবে মিসাইল তৈরি করছে, এবং ওদের যে সমস্ত প্রক্সি গ্রুপ গুলো আছে যেগুলো ইয়েমেনের হুতি যে হুতি আছে, এবং অন্য যে সমস্ত যারা আছে, ইরাকেরও ওদের পন্থীরা আছে, লেবাননের হেজবুল্লাহ আছে, এরা কিন্তু নানান ভাবে মিসাইল নানান জায়গায় যোগাযোগটা রয়েছে ওদের মধ্যে কোনোভাবেই, এবং তার ফলে মিসাইলসটা তারা কিন্তু যেগুলো রয়েই আছে সেগুলোকে তারা মনে করছে এখনই ব্যবহার করে ফেলুক, এবং আগামী দিনে ওরা ভাবছে এগুলো হয়তো রিপ্লেসমেন্ট করতে পারবে, আবার হয়তো নতুন করে তৈরি করতে পারবে। কিন্তু আমেরিকার যে ধরনের আক্রমণ করছে তার একটা জবাব তারা, এই একটা সাহস ওদের মধ্যে তৈরি হয়েছে, কিন্তু বুঝে উঠতে পারছে না যে এই ওদের সাহস ঠিক আছে, আমরা ধন্যবাদ যাই আমেরিকার বিরুদ্ধে লড়ছে, কিন্তু এর ফলে যেটা হচ্ছে যে ওদের দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে, আর আমাদের মতন দেশ যারা তেলটাকে আমরা অন্য দেশের উপর নির্ভর করে বসে আছি, আমাদের তেল অন্য জায়গা থেকে আনার চেষ্টা চলছে, আমরা অনেক দেশের কাছ থেকে কিনছি, কিন্তু অধিকাংশই তো হরমুজ প্রণালী দিয়েই আসে। এখন বিকল্প রুটের ব্যবস্থা করতে হবে, তেলের বিকল্প নানানভাবে চেষ্টা করছে, সেগুলো অত সহজেই যে বিকল্প তৈরি হয়ে যায় তা নয়, কিন্তু আমাদের উপর একটা বড় আঘাত আসছে। আমরা হয়তো কিছুটাকে মোটামুটি ভাবে তেলের অর্থনীতিটাকে আমরা মোটামুটি গুছিয়ে নিচ্ছি, খুব যে ব্যাপক ইরান যুদ্ধে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এই পর্যন্ত তা নয়, কিন্তু লম্বা যুদ্ধ হলে তো ক্ষতি হবেই, সেখান থেকে তো বেঁচে আসার খুব একটা পথ। ইরানের উপরে আমরা ভারত সরকার চাপ দিয়েছে যে তোমরা যে যাই করো না, কোনো কথাবার্তা বলো, ডিপ্লোমেসি হচ্ছে একমাত্র সমাধান, যুদ্ধ কোনো সমাধান নয়। ভারত সরকার কিন্তু এটা বারবারই জানাচ্ছে দুপক্ষকেই। দেখা যাক, ভারতের প্রভাব আছে, ভারতকে অনেকেই বিশ্বাস করে, এবং ইরান অত্যন্ত আনন্দিত ভারত সেখানে তাদের আয়াতুল্লাহ খামেনি যে ফেনারেলের সময় ভারত থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল তা জেনে ওরা খুবই খুশি। দেখা যাক, ভারতের সঙ্গে সম্পর্ক আছে, দুপক্ষ যদি শোনে, কিন্তু মার খেলে তার তো জবাব তো ইরান দেবেই। এটা ইরানের মোটামুটি এখনকার যারা চালাচ্ছে, সরকার চালাচ্ছে, রিপাবলিকান আর্মি, তারা কিন্তু সহজে সারবে বলে আমার। অনেক ধন্যবাদ। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল, তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে,
আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। আসি পরের খবরে। গতকালই আপনারা জানেন যে বারুইপুর কাণ্ডে কিন্তু এনকাউন্টার হয়েছে, যেখানে মূল অভিযুক্ত, গোটা ঘটনার মূল পাণ্ডা প্রভাস মণ্ডল এনকাউন্টারে মৃত। তার সঙ্গে আরো 3 জন মূল অভিযুক্ত, তারাও কিন্তু গ্রেফতার হয়েছে। আর এই ঘটনায় শুধুমাত্র ধর্ষণ খুনের ঘটনাতেই যে পুলিশ সার্বিকভাবে ব্যবস্থা নিয়েছে, এনকাউন্টারের মতো ঘটনা ঘটেছে, মূল অভিযুক্তকে নিকেশ করা হয়েছে, এমনটা নয়। তার পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের গাড়ি ভাঙচুর, এই সমস্ত ঘটনাতেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস মুখ্যমন্ত্রী আগেই দিয়েছিলেন। আগেই 18 জনকে গ্রেফতার করা হয়েছিল, নতুন করে আরো 8 জনকে পুলিশ গ্রেফতার করলো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, আরো 8 জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, জানি নাকি যে গতকালকে আরো 8 জনকে গ্রেফতার করা হয়েছে গণপিটুনি এবং এই যে ধর্ষণ ও খুনের ঘটনার পরে যে বিস্তীর্ণ জায়গা জুড়ে বারুইপুরের সেখানে অশান্তি তৈরি হয়েছিল, সেই ঘটনাতে আরো 8 জনকে গ্রেফতার হয়েছে। অর্থাৎ এর আগের দিনকে 18 এবং তার পাশাপাশি 26 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং আরো বেশ কয়েকজনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য থানাতে আনা হয়েছে, যাদের এই অশান্তিতে কিন্তু সরাসরি যোগসূত্র রয়েছে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ বা মোবাইলের ফুটেজ এবং এই আগের 18 জনকে জিজ্ঞাসাবাদ করেই বাকি 8 জনকে গতকালকে সূর্যপুরের বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে বারুইপুর থানা পুলিশের তরফে গ্রেফতার করা হয় এবং আজকে বারুইপুর আদালতে এদেরকে তোলা হবে। এর পাশাপাশি ধর্ষণ ও খুনের ঘটনাতে গতকালকে প্রায় দুপুরের পর আটক থাকা যে চতুর্থ ব্যক্তি বা চতুর্থ অভিযুক্ত কবির মোল্লা, তাকে অ্যারেস্ট হিসেবে দেখানো হয় এবং যেহেতু দুপুরের পর তাকে অ্যারেস্ট হিসেবে দেখানো হয়, ফলত গতকালকে তাকে কোর্টে তোলা হয়নি। আজকে বারোটার কিছু পরে তাকে কিন্তু বারুইপুর আদালতে তোলা হবে এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। গতকাল থেকে আমরা যেটা জানি যে দফায় দফায় এসপি, কখনো অ্যাডিশনাল এসপি, আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, কঙ্কর প্রসাদ বারুই, তারা দফায় দফায় থানায় এসেছিলেন এবং এই যে 3 জন যারা এই মুহূর্তে রয়েছে, আনন্দ সর্দার, আরো যে 2 জন অভিযুক্ত রয়েছে, তাদেরকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, মুখোমুখি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কি ইনভলভমেন্ট রয়েছে, তার পাশাপাশি এই ধর্ষণ ও খুনের ঘটনাতে কার কি ভূমিকা ছিল, এটা কিন্তু তাদের কাছ থেকে জানতে চাইছেন তদন্তকারীরা, ক্রোনোলজি মেনটেন করে, অর্থাৎ একদম ঘটনা তার সাথে সময়কে মিলিয়ে দেখে। তার কারণ প্রভাস মণ্ডল, যাকে গত পরশু দিনকে এনকাউন্টার করেছে, পরশু রাত্রে, ফলত সে একমাত্র বা বলা যেতে পারে অন্যতম অভিযুক্ত ছিল। ফলত তার মৃত্যুর পরে এখন বাকি 3 জনকে দিয়ে কিন্তু এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলোকে জোগাড়ের তারা চেষ্টা করছেন এবং তাই তাদেরকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা এবং যত দ্রুত সম্ভব এদেরকেও ঘটনাস্থলে নিয়ে গিয়ে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ তারা করতে চাইছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে প্রভাস মণ্ডল একেবারে মঙ্গলবার দিনকে 12:45 নাগাদ তাকে এনকাউন্টার করা হয়। সেই ঘটনাতে ইতিমধ্যে কোর্টের তরফে জুডিশিয়াল এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে এবং যেটা আমরা জানতে পাচ্ছি, যেটা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, যে ইতিমধ্যে একটি জিডি এন্ট্রি করা হয়েছে থানাতে এবং এই সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা সদস্যরা এনকাউন্টারের ঘটনাস্থলে ছিলেন তাদেরও কিন্তু ইতিমধ্যে বয়ান নেওয়া হয়েছে। এসপি নিজে তাদের কাছ থেকে গোটা ঘটনার বর্ণনা শুনেছেন। গতকালকে আমরা জানি যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বারুইপুর হাসপাতালে সেখানে এনকোয়েস্ট করা হয়েছে এবং আজকে প্রভাস মণ্ডলের দেহ কাটাপুকুর মর্গে সেখানে তার ময়নাতদন্ত করা হবে। অর্থাৎ এই জুডিশিয়াল যে এনকোয়ারি, এই এনকাউন্টারকে কেন্দ্র করে সেটারও কিন্তু তদন্ত চালানো হচ্ছে জেলা পুলিশের তরফে, কিন্তু এখনো পর্যন্ত প্রভাস মণ্ডলের পরিবারের তরফে এই এনকাউন্টারকে কেন্দ্র করে কোন রকম কমপ্লেন আর এখনো পর্যন্ত করা হয়নি। ফলত সার্বিকভাবে খুন ও ধর্ষণের ঘটনাতে আজকে কবির মোল্লাকে তোলা হবে এবং অশান্তির ঘটনাতে যে 8 জনকে গ্রেফতার করেছে তাদেরকে আজকে আদালতে তোলা হবে এবং তার পাশাপাশি জুডিশিয়াল এনকোয়ারি এই যে এনকাউন্টারকে কেন্দ্র করে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সেটারও কিন্তু তদন্ত করছে জেলা পুলিশ। সুকান্ত, ধন্যবাদ। এনকাউন্টার প্রসঙ্গে কি জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ? দেখুন। এনকাউন্টার হয়েছে পশ্চিমবাংলায় সম্ভবত প্রথমবার, নকশাল আমলে হতো। আমরাও এনকাউন্টার করতে চাই না, কিন্তু তখন যখন ইউপি বিহার এনকাউন্টার হচ্ছিল, আজ সেখানকার মানুষ শান্তিতে আছেন, তখন এখানকার যারা সরকার ছিল টিএমসি, আমরা এনকাউন্টার চাই না বলতে বলতে সমস্ত দুষ্কৃতকারীদেরকে মাথায় তুলেছিল। তাই আজকে ওই অপকর্মগুলো হচ্ছে। পশ্চিমবাংলার পুলিশও চাইলে সব কিছু করতে পারে, এটা আমরা ভুলে গেছিলাম। অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা আমরা বলেছি। এটা যেমন 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরেও নিয়েছে
আর যখন পালাবার চেষ্টা করেছে, উৎপাত করেছে, তার উপরে গুলি চালাতেও দ্বিধাবোধ করেনি। সেই জন্য অপরাধ দমনে পুলিশের হাত কাঁপবে না, সরকার পিছিয়ে যাবে না, এটা প্রমাণ হয়েছে। এবং মুখ্যমন্ত্রী হিসাবেও শুভেন্দু অধিকারী দেখিয়েছেন যে নিজে স্পটে দাঁড়িয়ে কি করে আইন শৃঙ্খলাকে ঠিক করতে হয়। সরকার যেমন বিরোধীরা ফটো তুলতে গেছেন, এবং সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীরাও গিয়ে স্পটে পৌঁছে সাধারণ মানুষ সহ আন্দোলনকারী থেকে পীড়িতার পরিবার সবার সঙ্গে কথা বলেছেন। একটা সরকারের এটাই হওয়া উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।